নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ এন্ড অ্যাডভার্বিয়াল ক্লজ, এই তিনটি ব্যাপার আইডেন্টিফাই করতে গিয়ে, শনাক্ত করতে গিয়ে অনেক বড় বিপদের মধ্যে আমরা পতিত হই। আমরা এটি সহজে শেখার জন্য অনেক ধরনের শর্ট টেকনিকও খুব আগ্রহ সহকারে দেখি, কিন্তু যখন তা অ্যাপ্লাই করতে যাই তখন দেখা যায় যে ওই টেকনিকগুলো আসলে আমাদের তেমন একটা কাজে আসছে না। তাই যতটুকু আমরা আশা নিয়ে শুরু করি, পরবর্তীতে সেই আশা আর পূর্ণ হয় না, আমরা হতাশার মধ্যে নিমজ্জিত হই। তবে কথা দিচ্ছি, আজকে আমরা যে শর্ট টেকনিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, সেই শর্ট টেকনিক আপনাদেরকে আর হতাশ করবে না, এবং যথারীতি ওই শর্ট টেকনিকগুলো কঠিন কিছু না। আমাদের আগের ভিডিওগুলোতেও আমরা যে টপিকগুলো উপস্থাপন করেছি, সহজে উপস্থাপন করেছি, এবং আমাদের ভিউয়ার্সরাও কমেন্ট করেছে যে আমাদের ক্লাসগুলো তারা খুব সহজে বুঝতে পারছে। তো যাই হোক, আশা করি তারই ধারাবাহিকতা এবারও আমরা রক্ষা করতে পারবো। যদিও টপিকটি একটু কঠিন, কিন্তু যখন ক্লাসটা করে ফেলবো তখন আর ব্যাপারগুলো কঠিন মনে হবে না। তো যাই হোক, আমরা কাজ শুরু করে দেই। আমরা প্রথমত টেকনিকটা শিখে নেব, তারপরে আসলে আমাদের টেকনিকটা কি সব জায়গাতে কাজ করে তা আমরা ক্লাসের মধ্যেই টেস্ট করে নেব বেশ কিছু কম্পিটিটিভ এক্সামে আসা প্রশ্নগুলো সলভ করার মাধ্যমে। তো প্রথমে আমরা উপস্থাপন করছি টেকনিক অফ নাউন ক্লজ। নাউন ক্লজটা কিভাবে আমরা শনাক্ত করতে পারবো তার আগে চলুন আমরা কিছু ক্লজের প্রশ্ন দেখে নেই। সো আমরা স্ক্রিনে যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছি, সেখানে দেখা যাচ্ছে যে যখনই ক্লজের প্রশ্ন করা হয় তখন বাক্যের একটা অংশকে আন্ডারলাইন করে ফেলে বলা হয় যে এই আন্ডারলাইন করা ক্লজটি আসলে কোন ধরনের ক্লজ। এখন খেয়াল করুন, যখনই একটি প্রশ্ন করা হবে তখন একটি ক্লজকে আন্ডারলাইন করে দেওয়া হবে, আর আমরা যেভাবে প্রশ্ন করা হয় ঠিক সেই ভিত্তিতে শিখে নেব, যাতে করে আমরা খুব সহজেই কম্পিটিটিভ এক্সামের প্রশ্নগুলো সলভ করতে পারি। তো খেয়াল করবেন, যদি কখনো ওই আন্ডারলাইন করা অংশের আগে একটা প্রিপজিশন চলে আসে, তাহলে চোখ বন্ধ করে সেটা হচ্ছে নাউন ক্লজ। এবার চলুন একটা এক্সাম্পল দিচ্ছি। ইট ডিপেন্ডস অন হাউ ইট ইজ ডান। এইটা একটা নাউন ক্লজ। কেন? কোনো কথা নাই, সহজ কথা। আন্ডারলাইন করা অংশের আগে একটা প্রিপজিশন আছে, এরকম যদি কোনো প্রিপজিশন পাওয়া যায় আন্ডারলাইন করা ক্লজের আগে, চোখ বন্ধ করে ওইটা নাউন ক্লজ। এবার আরো একটি শর্ট টেকনিক, এবং আসলে বলা যায় তিনটি ক্লজই মাত্র একটা শর্ট টেকনিককে মডিফাই করে আমরা সলভ করতে পারবো। টেকনিকটা হচ্ছে কি, ভার্বকে প্রশ্ন করা। ভার্বকে একটু রিমান্ডে নিয়ে গিয়ে কয়েকটা প্রশ্ন করলেই কিন্তু ওই ভার্বই বলে দেবে আমার ক্লজটা নাউন, অ্যাডজেক্টিভ না অ্যাডভার্ব। তাহলে তাকে কি প্রশ্ন করতে হবে? হ্যাঁ, ভার্বকে প্রশ্ন করতে হবে তিনবার, কে দিয়ে, কি দিয়ে, কাকে দিয়ে। আবারও বলছি, কে, কি, কাকে দিয়ে আমরা ভার্বকে প্রশ্ন করব। কথা হলো কোন ভার্বকে প্রশ্ন করব। আন্ডারলাইন করা নয় যে অংশটি, সেই অংশের ভার্বকে আমরা প্রশ্ন করব। প্রশ্নগুলো কি? কে, কি, কাকে। এই তিনটি প্রশ্ন করলে আমরা হয় তিনটা উত্তর পাবো, হয় একটা পাবো, অথবা দুইটা পাবো। আমরা অবশ্যই উত্তর পাবো, হয় একটা, অথবা দুইটা, অথবা তিনটা। এই তিনটি উত্তরের কোনো একটি উত্তর যদি দাগ দেয়া অংশের মধ্যে পাওয়া যায়, তাহলে নিঃসন্দেহে ওই দাগ দেয়া ক্লজটি হলো একটি নাউন ক্লজ। খুবই সিম্পল, একটা ছোট্ট বাচ্চাকে এই মেথডটা শিখিয়ে দিলে সেও পারবে। আপনি জাস্ট স্টেটমেন্টটা বলবেন, তারপর ভার্বকে কে, কি, কাকে দিয়ে মোট তিনটি প্রশ্ন করবেন। তিনটি প্রশ্নের কোনো একটির উত্তর যদি দাগের মধ্যে পড়ে, তাহলে সেটি নিঃসন্দেহে নাউন ক্লজ। এবার চলুন একটি এক্সাম্পল দেখে নিই। হি আস্কড মি হোয়াই আই ওয়াজ লেট। এই জায়গাতে দাগ দেওয়া অংশ হচ্ছে হোয়াই আই ওয়াজ লেট, তাহলে প্রশ্ন করতে হবে দাগ ছাড়া অংশের ভার্বকে, আর সেই ভার্বটা হলো আস্কড। আস্কড মানে জিজ্ঞেস করা, প্রশ্ন করা। আচ্ছা, তাহলে সে আমাকে প্রশ্ন করলো কেন আমি লেট করেছিলাম। এখন আমরা যদি ভার্ব আস্ককে প্রশ্ন করি, কে প্রশ্ন করলো? উত্তর হলো সে প্রশ্ন করলো। ওকে, আমরা দাগের মধ্যে কিন্তু উত্তর পাইনি, তার মানে এইটা না যে আমরা আর প্রশ্ন করব না, আমরা বলে দেব যে উত্তর পাই নাই। আমাদের তিনটা প্রশ্ন করতে হবে। আমরা দেখব যে কোনোভাবে একটা উত্তর কি দাগের মধ্যে পড়ে। যদি পড়ে তাহলে নিঃসন্দেহে নাউন, আর যদি দাগের মধ্যে কোনো উত্তর না পাই তখন সেটি অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব হবে। এবার চলুন আমরা প্রশ্ন করি। হি আস্কড মি, সে আমাকে প্রশ্ন করলো কেন আমি লেট করেছিলাম। কে প্রশ্ন করলো? সে। কি প্রশ্ন করলো? দেখেন, কেন আমি লেট করেছিলাম।
তাহলে দেখা গেল কি এর উত্তর হচ্ছে why I was late। তাহলে এটি কি একটি নাউন ক্লজ। মোটেও কনফিউজড হওয়ার কোনো সুযোগ নেই। আপনি ছোট্ট একটা বাচ্চার সামনে গিয়ে বলুন তো, সে আমাকে প্রশ্ন করলো কেন আমি লেট করেছিলাম। তাকে জিজ্ঞেস করুন কে প্রশ্ন করলো, উত্তর দেবে সে প্রশ্ন করলো। কি প্রশ্ন করলো? কেন আমি লেট করেছিলাম। তাহলে দেখা গেল কে কি কাকের যে কোনো একটা উত্তর যদি হয় আমার সেই দাগ দেয়া ক্লজ, তাহলে সেই দাগ দেয়া ক্লজটি হলো একটি নাউন ক্লজ। এবং এই প্রশ্নটি কিন্তু পরিবেশ অধিদপ্তর 2011 সালে এসেছিল। দেখেন আমরা সরাসরি উত্তর পেয়ে গেলাম এখানের মধ্যে নাউন ক্লজ। এবার কম্পিটিটিভ এক্সামে আসা আরো একটি প্রশ্ন আমরা দেখে নেব। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 2010-11 সালে প্রশ্নটি করা হয়েছিল। আই নো হোয়ার হি লিভস। আমি জানি কোথায় সে থাকে। কে জানে? আমি জানি। কি জানি? কই সে থাকে। তাহলে কি এর উত্তর হলো হোয়ার হি লিভস। সুতরাং নিঃসন্দেহে এটিও একটি নাউন ক্লজ। কত সহজ নাউন ক্লজ, কিন্তু আমরা এটাকে কত কঠিন করি। ইট দিয়ে রিপ্লেস করো, এইটা করো, ওইটা করো। কোনো দরকার নাই। আমি দুটা কথা বললাম, ভালো করে ফলো করবেন ইনশাআল্লাহ। নাউন ক্লজ ধরতে আমার কোনো প্রবলেম হবে না। এক কথায় সামারি, কে কি কাকের যে কোনো একটা উত্তর যদি আমার আন্ডারলাইন করা ক্লজটি হয় তাহলে সেটি নাউন ক্লজ। আর কে কি কাকের কোনো উত্তর যদি সেই আন্ডারলাইনের মধ্যে না পড়ে তখন সেটি নাউন ক্লজ নয়, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বিয়াল ক্লজ। এবার আমরা তা দেখে নিচ্ছি। চলুন আরো একটি এক্সাম্পল আমরা খেয়াল করি যেখানে নাউন ক্লজ হচ্ছে না। ওকে, সো এক্সাম্পলটি হলো দ্য গার্ল হু লাফড এট মি ইজ মেন্টালি ডিসঅর্ডার্ড। এই যে বাক্য, এখানে দাগ দেওয়া অংশ কোনটি? হু লাফড এট মি। আমাদের শর্ত ছিল যে অংশে দাগ দেয়া নাই সেই অংশের ভার্বকে প্রশ্ন করব। তাহলে দাগ ছাড়া অংশ কি? The girl is mentally disordered। এবার এখানের ভার্ব কোনটি? ইজ। তাকে আমরা তিনটা প্রশ্ন করব, কে কি কাকে দিয়ে। কোনো একটি উত্তর যদি দাগের মধ্যে পড়ে তাহলে সেটা নাউন, আর না হলে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব। ওকে ফাইন, চলুন আমরা প্রশ্ন করি। এখানে ভার্ব হচ্ছে ইজ। ইজ মানে হয়। তাহলে প্রশ্ন করলাম কে হয়, উত্তর হচ্ছে দ্য গার্ল হয়, মেয়ে হয়। ওকে, কি হয়? মেন্টালি ডিসঅর্ডার্ড হয়। কাকে হয়? কোনো উত্তর নাই। তাহলে দেখা গেল এখানে ভার্বকে কে কি কাকে দিয়ে তিনবার প্রশ্ন করা সত্ত্বেও কোনো একটির উত্তর দাগের মধ্যে পড়লো না। সুতরাং এটা নাউন নয়, এটি কোনো নাউন ক্লজ নয়। তাহলে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব। তাহলে অ্যাডজেক্টিভ ক্লজ ধরার টেকনিকটা কি? অর্ধেক কাজ কিন্তু আমরা আগেই করে দেখেছি, অর্থাৎ প্রশ্ন করেছি, প্রশ্নের উত্তর দাগের মধ্যে পাইনি। এখন কথা হলো ওই দাগ দেওয়া অংশটা যদি উত্তরগুলোর কোনো একটাকে মডিফাই করতে পারে তাহলে সেই দাগ দেওয়া অংশটা হচ্ছে একটি অ্যাডজেক্টিভ ক্লজ। অ্যাডজেক্টিভ ক্লজ ধরার সিস্টেম হলো প্রথমে আমি কে কি কাকে দিয়ে প্রশ্ন করব, যদি দাগের মধ্যে পাই তাহলে তো হচ্ছে নাউন ক্লজ। আর যদি দাগের মধ্যে না পাই তখন আমার দেখতে হবে দাগ দেওয়া অংশটি উত্তরগুলোর কোনো একটিকে কি মডিফাই করছে। মডিফাই করছে মানে বিশেষায়িত করছে বা তার ব্যাপারে অতিরিক্ত কোনো তথ্য দিচ্ছে। ওকে, এবার আমরা টেস্ট করে এখানে আমাদের পাওয়া উত্তর হলো দ্য গার্ল এবং হচ্ছে মেন্টালি ডিসঅর্ডার্ড। এখন দেখতে হবে হু লাফড এট মি, দ্য গার্ল বা মেন্টালি ডিসঅর্ডার্ড এই দুটি ওয়ার্ডের কোনো একটিকে বিশেষায়িত করে কি না। হ্যাঁ, দেখা গেল হু লাফড এট মি এটা আসলে হচ্ছে গার্ল বা মেয়েটির ব্যাপারে দেয়া অতিরিক্ত তথ্য। তাহলে নিঃসন্দেহে হু লাফড এট মি একটি অ্যাডজেক্টিভ ক্লজ। খুবই সিম্পল, কে কি কাকের উত্তর হলো নাউন ক্লজ। যদি দাগ দেওয়া অংশ কে কি কাকের উত্তর না হয় তাহলে কে কি কাকের উত্তরটাকে যদি এই দাগ দেওয়া অংশ বিশেষায়িত করতে পারে তাহলে সেটি হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। এখন কথা হলো অ্যাডভার্বিয়াল ক্লজ তাহলে কি? আমরা জানি সাবঅর্ডিনারি ক্লজের প্রকারভেদ মাত্র 3 প্রকার, নাউন, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব। তাহলে কে কি কাকের উত্তর না মানে নাউন না। এখন কে কি কাকের উত্তরকে দাগ দেওয়া অংশ মডিফাইও করে না, তার মানে এটা অ্যাডজেক্টিভ না। তাহলে এটা কোন ধরনের ক্লজ? তখন সেটা অ্যাডভার্বিয়াল ক্লজ। তিনটি রুলসকে যদি সামারি করে বলি তাহলে ব্যাপারটা এরকম, প্রথমে ভার্বকে কে কি কাকে দিয়ে প্রশ্ন করব, উত্তরটা যদি দাগ দেওয়া অংশ হয় তখন সেটা নাউন ক্লজ, না হলে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব। কিভাবে বুঝবো ওই জিনিসটি অ্যাডজেক্টিভ না অ্যাডভার্ব? তখন দেখবো দাগের বাইরে যে উত্তরগুলো আমি পেয়েছি তার কোনো একটিকে যদি দাগ দেওয়া অংশ মডিফাই করে নিঃসন্দেহে তা অ্যাডজেক্টিভ। আর যদি কোনো একটিকেও দাগ দেওয়া অংশ মডিফাই না করে, মডিফাই করতে অক্ষম হয়, তখন তা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। যেমন আমরা একটা এক্সাম্পল দেখছি, though he worked hard he didn't pass the exam। যদিও সে অনেক পরিশ্রম করেছিল কিন্তু সে পাশ করতে পারেনি। এখন কথা হলো দাগ ছাড়া অংশের ভার্ব কোনটি? সেটি হচ্ছে
ডিডন্ট পাস, পাস করতে পারেনি। কে পাস করতে পারেনি? সে পাস করতে পারেনি। কি পাস করতে পারেনি? এক্সাম পাস করতে পারেনি। কাকে পাস করতে পারেনি? কোনো উত্তর নাই। তাহলে দেখা গেল কে কি কাকের উত্তর দাগের মধ্যে পড়ছে না, সুতরাং নিঃসন্দেহে এটা নাউন না। এখন আমার পাওয়া উত্তর হলো হি এবং এক্সাম। খেয়াল করুন, দো হি ওয়ার্কড হার্ড, এই অংশটা কি হি বা তার ব্যাপারে দেয়া কোনো অতিরিক্ত তথ্য? যদিও সে পরিশ্রম করেছিল, এটি কি তার কোনো দোষ বা গুণ বা অবস্থা বা সংখ্যা মডিফাই করছে না? হি কে দো হি ওয়ার্কড হার্ড মডিফাই করছে না। এক্সামের ব্যাপারেও দো হি ওয়ার্কড হার্ড কোনো ধরনের অতিরিক্ত তথ্য দিচ্ছে না। তাহলে দো হি ওয়ার্কড হার্ড, যেহেতু হি বা এক্সাম কোনোটার ব্যাপারে অতিরিক্ত তথ্য দিচ্ছে না, সুতরাং এটি একটি অ্যাডভার্বিয়াল ক্লজ। আরো সিম্পলি একটা জিনিস মাথায় রাখতে হবে, হ্যাঁ, অনেক সময় আমরা দেখি এই কিওয়ার্ড থাকলে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব হয়, পরে কিন্তু কাজ করে না। সুতরাং আমরা এরকম ওয়ার্ড গুলো দিয়ে ধরবো না যে অমুক ওয়ার্ড হলেই এইটা হয়। তবে কিছু ক্ষেত্রে একদম নিশ্চিতভাবে আপনার উত্তর হবে, যেমন দো, অলদো, ইভেন দো, টিল, আনটিল, বিফোর, আফটার, বিকজ। এই জিনিসপত্র যদি আপনি ক্লজের শুরুতে পান তাহলে নিঃসন্দেহে সেটা অ্যাডভার্বিয়াল ক্লজ, আপনার কোনো টেনশন করার দরকার নাই। অন্যগুলোর ক্ষেত্রে কিন্তু আমি বলি নাই হোয়ার এর পরে এইটা থাকলে ওইটা হবে, তারপরে হোয়ার এর পরে যদি এই জিনিস থাকে তাহলে ওই ক্লজ হবে, এরকম আমি কিন্তু কিছু বলি নাই। আমি যেগুলো বলেছি ওইগুলো অবশ্যই হবে। এবার চলুন আরো একটা এক্সাম্পল আমরা খেয়াল করি। হি ক্যান গো হোয়ার হি ওয়ান্টস, সে যেতে পারে যেখানে সে চায়। কে যেতে পারে? সে যেতে পারে। কি যেতে পারে? নো অ্যান্সার। কাকে যেতে পারে? নো অ্যান্সার। তাহলে এটা নাউন না। এখন হোয়ার হি ওয়ান্টস, এটা হি এর কোনো দোষ, গুণ, অবস্থা বা কাজ বা কোনো কিছুই বর্ণনা করছে না। তাহলে দেখা গেল এটা না নাউন না অ্যাডজেক্টিভ, তাহলে এটা হচ্ছে একটা অ্যাডভার্বিয়াল ক্লজ। অন্যভাবে যদি আমি বলি, অ্যাডভার্বিয়াল ক্লজ সরাসরি ধরার একটা শর্ট টেকনিক হলো, ভার্বকে কে কি কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর হয় সেটা নাউন। আর মাথায় রাখবেন, ভার্বকে কে কি কাকে ছাড়া অন্য যে কোনো প্রশ্নের উত্তর হলো অ্যাডভার্ব। যেমন ভার্বকে কখন, কোথায়, কিভাবে, কতটুকু, কতক্ষণ, কতবার, কত সময়, এগুলো দিয়ে যত প্রশ্ন করা হবে প্রত্যেকটার উত্তর হচ্ছে কি অ্যাডভার্ব। মনে থাকবে তো ব্যাপারটা? মাথায় রাখতে হবে আমাদের প্রশ্ন কিন্তু কে কি কাকে দিয়ে সীমাবদ্ধ, অন্য কোনো প্রশ্ন করা যাবে না। যেমন এখানে যদি কেউ প্রশ্ন করে কোথায় যেতে পারে, উত্তর হবে যেখানে সে চায় সেখানে যেতে পারে। তো আপনি কিন্তু এটাকে নাউন বলতে পারেন না, কারণ কোথায় উত্তর হলো অ্যাডভার্ব। আর আমরা যে টেকনিক দিয়েছি সেখানে প্রশ্ন করা যাবে মাত্র তিনটি কিওয়ার্ড দিয়ে, কে কি কাকে। এই তিনটি ওয়ার্ড দিয়ে করা প্রশ্নের উত্তর হলো নাউন, অন্য প্রশ্নের উত্তর নাউন না। আর কখন, কোথায়, কিভাবে, কতটুকু, কতক্ষণ, কতবার, কত সময়, এগুলো দিয়ে করা যে কোনো প্রশ্নের উত্তর হলো অ্যাডভার্ব। এটা ক্লজ হলে অ্যাডভার্বিয়াল ক্লজ, ফ্রেজ হলে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, আর যদি সেটা একক ওয়ার্ড হয় তাহলে তার পার্টস অফ স্পিচ হলো অ্যাডভার্ব। এবার চলুন আমাদের সর্বশেষ এক্সাম্পল, যেখানে আমরা দেখে নিচ্ছি একটা অ্যাডজেক্টিভ ক্লজকে। দিস ইজ দ্য প্লেস হোয়ার আই ওয়াজ বর্ন, এইটা হলো সেই জায়গা যেখানে আমি জন্মগ্রহণ করেছিলাম। এখন দাগ ছাড়া অংশের ভার্বটা হলো ইজ, ইজ মানে হয়। তাহলে আমরা যদি প্রশ্ন করি কে হয়, দিস হয়, কি হয়, দা প্লেস হয়, জায়গা হয়, কাকে হয়, কোনো উত্তর নাই। তাহলে দেখা গেল কে কি কাকে উত্তর দাগের মধ্যে পড়ছে না। এখন দেখুন তো, হোয়ার আই ওয়াজ বর্ন, এটা কি জায়গার ব্যাপারে দেয়া অতিরিক্ত তথ্য নয়? হ্যাঁ, অবশ্যই। এটা হচ্ছে সেই জায়গা যেই জায়গাতে আমি জন্মগ্রহণ করেছিলাম। তাহলে দ্য প্লেসের ব্যাপারে দেয়া অতিরিক্ত তথ্য হলো হোয়ার আই ওয়াজ বর্ন। তাহলে কে কি কাকের উত্তরকে যদি দাগ দিয়ে অংশটি মডিফাই করতে পারে তখন তা অ্যাডজেক্টিভ ক্লজ। তাহলে ভিউয়ার্স, আশা করি এই ক্লাসটির পর থেকে আর কখনোই নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ আর অ্যাডভার্বিয়াল ক্লজ নিয়ে আমাদের বিন্দু মাত্র কোনো ঝামেলা হবে না। আমরা যদি সামারি করি, ভেরি সিম্পল, দাগ ছাড়া অংশের ভার্বটিকে কে কি কাকে দিয়ে প্রশ্ন করব, কোনো একটার উত্তর যদি দাগের মধ্যে পড়ে তাহলে সেটা হচ্ছে নাউন ক্লজ। আগে দেখবো নাউন হয় কিনা। যদি দেখা যায় দাগের মধ্যে না পড়ে তখন নিশ্চিত এটা হয় অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব। এখন ধরেন দাগের মধ্যে উত্তর পড়লো না, কিন্তু কোথাও না কোথাও তো উত্তর আছে। সেই উত্তরগুলোর কোনো একটাকে যদি দাগ দেওয়া অংশটা বিশেষায়িত করে বা অতিরিক্ত তথ্য দিয়ে সেই ওয়ার্ডটিকে যদি বর্ণনা করে তাহলে সেটি হচ্ছে একটা অ্যাডজেক্টিভ ক্লজ, যেমন এই দুটো বাক্যে করেছে। আর যদি তা না করে তখন সেটি হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। আর অ্যাডভার্বিয়াল ক্লজ ধরার জন্য এই কিওয়ার্ড গুলো আমরা খেয়াল করতে পারি, এগুলো থাকলে নিঃসন্দেহে সেটা হবে অ্যাডভার্বিয়াল ক্লজ। আরো সরাসরি আইডেন্টিফাই করার জন্য এটাও বলতে পারি কখন, কোথায়, কিভাবে দিয়ে যদি প্রশ্ন করা হয় যে উত্তর আসে সেটাও হচ্ছে
অ্যাডভার্বিয়াল ক্লজ। এখন কথা হচ্ছে স্যার কেন আমি এতগুলো স্টেপ অনুসরণ করব? নাম্বার 1, আপনি সাঁতার শিখছেন, সুতরাং আপনাকে একটু কষ্ট করতেই হবে। যখন আপনি শিখে ফেলবেন তখন এই প্রথমে নাউনের টেস্ট, পরে অ্যাডজেক্টিভের টেস্ট, আর পরে অ্যাডভার্বের টেস্ট করতে হবে না। আপনি দেখেই সেটা বুঝতে পারবেন। যখন মানুষ সাঁতার শেখে তখন তার জন্য অবলম্বনের প্রয়োজন হয়। আমি একটি কমফোর্টেবল অবলম্বন দেওয়ার চেষ্টা করেছি, আর তা হলো এই শর্ট টেকনিক। আর যখন আপনি সাঁতার শিখে যাবেন তখন অবলম্বন তো দূরের কথা, অনেকে ঠিক মতো হাত পা মুভ না করেও জলের উপর ভাসতে পারেন। সো এটাই এক সময় আমাদের হবে। প্রথমত স্টেপ অনুযায়ী সলভ করতে হবে, আর তারপরে যখন আমরা অনেক সলভ করব তখন আমরা অবচেতন ভাবেই একটা প্রশ্ন দেখার সঙ্গে সঙ্গে বলে দিতে পারবো এটা নাউন নাকি অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব। কিন্তু কথা হলো আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। এই ক্লাসটি যদি মনে করেন আপনার কোনো বন্ধুর উপকারে আসবে, অবশ্যই শেয়ার করুন। আমাদের টার্গেট হলো মানুষকে সহজভাবে ইংরেজিটা শিখতে সাহায্য করা। আর আপনি যদি আমার চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন, ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল।